স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আমি বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সিনিয়র পলিটিশিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে SIR যদি 100% সাকসেসফুল হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR হলো কি হলো না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যান্টি ইনকামবেন্সি ভোট, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোট, সে ভোটটা একত্রিত করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা পারছেন না, 2021 থেকেই পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা যে কোনো শাসকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটার ওপর দিয়ে মোটামুটি গা বাঁচিয়ে কান্তের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রতিবার ইলেকশনে এই প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেই হাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে নিয়ে আনতে সক্ষম হন। কিন্তু এবার যে প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক সেটা চির খেয়ে গেছে। আমরা বিহারে দেখেছি যেভাবে AIMM মাথা চাড়া দিচ্ছে, যেভাবে বাংলায় ISF এত দাপাদাপি করছে, কংগ্রেস যেভাবে প্রচুর জায়গাতে, উত্তরবঙ্গের প্রচুর জায়গায় কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বড় কন্টেন্ডার হবে মুসলিম ভোট পাওয়ার ক্ষেত্রে। এবং 4 নম্বর পয়েন্ট, একটা হাওয়া তো বইছে যেখানে মানুষ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে ঠিক ঠিক করছে অনুপ্রবেশকারী, কিলবিল করছে অনুপ্রবেশকারী। এবং এই অনুপ্রবেশকারীদের যে বের করতে হবে, এটা আর শাসক বা বিরোধী বা রাজনীতিবিদরা বলছেন না, এখন এটা সাধারণ মানুষ বলছে। আপনি চায়ের দোকানে যান, চায়ের দোকানে হাকিমপুর বলে যে জায়গাটি আছে স্বরূপনগরে, সেখানকার কথাবার্তা উঠে আসবে। রিপাবলিক বাংলায় মাসুদ কলোনি, সেখানে যে লাগাতার কভারেজ করেছে, তখন কে কত ধরনের আক্রমণ করেছে তার হিসেব আমরা রাখিনি, আমরা শুধু নিজের সাংবাদিকতাটা করে গেছি। আজকে তো দেখা যাচ্ছে। আমি বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক করছেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে SIR স্থগিত করার কথা বলছেন, কারণ SIR নাকি ঠিকভাবে হচ্ছে না। বাধ্য হচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা লিখতে এবং বলতে SIR-কে স্থগিত করুন, নিজেদের কাজটা আগে ঠিক করে করুন, তারপরে SIR করা হোক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনারা দেখেছেন, আরও নির্দিষ্টভাবে জবাব চায় বাংলার যারা এই মুহূর্তে দর্শক, যারা চলে এসেছেন টেলিভিশন স্ক্রিনের সামনে, তাদের জন্য এই মুহূর্তে আরেকবার এই ব্রেকিং নিউজটা, মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্থগিত করার কথা বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। SIR বন্ধ করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন 50%-ও যদি SIR হয় তাহলে কপালে দুঃখ আছে তৃণমূল কংগ্রেসের। SIR স্থগিত করতে চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে কি বলেছেন সেই চিঠির কপি আপনাদের দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সই সমেত সেই চিঠির কপি জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার এই চিঠি পাওয়ার পরে কি বলেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার এক অবান্তর বিরোধিতা শুরু হয়ে গেছে এবং এটা বোধহয় অপ্রত্যাশিত নয়। আমি ফুল ফ্রেমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লিখেছেন, সেই চিঠিটা একবার ফুল ফ্রেমে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে এই চিঠি লিখেছেন এবং সেই চিঠি লিখে নির্দিষ্টভাবে বলছেন যে সময় মোতাবেক এই যে SIR পদ্ধতি, সেই পদ্ধতিটা করা সম্ভব নয়, কারণ সমস্যা তৈরি হতে পারে, অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে, প্রপার ট্রেনিং হচ্ছে না, প্রপার সাপোর্ট সিস্টেম তৈরি হচ্ছে না। এক অদ্ভুত হাস্যকর যুক্তি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ট্রেনিং প্রপার হচ্ছে না। ট্রেনিং প্রপার হবে কি করে?
বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছিলেন একদম শুরুর দিকে ট্রেনিং সেন্টারের সামনে, যে আমাদের এখনো কাজ থেকে রিলিফ করা হয়নি। ধরে নিন ইকো পার্কে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একটা খুব বড় ইভেন্ট রিপাবলিক বাংলা অর্গানাইজ করেছে, সেই বড় ইভেন্টটার সঞ্চালক হিসাবেও ময়ূখ রঞ্জন ঘোষের নাম ঘোষণা করা হচ্ছে। সেই ইভেন্টটাও রাত 8টার সময়। আবার আমি এই মুহূর্তে রিপাবলিক বাংলার স্টুডিওতে রাত 8টার সময় জবাব চায় বাংলা করছি। দুটো জিনিস তো একসাথে হওয়ার পসিবল নয়, সম্ভবই নয়। একটা জায়গা থেকে তো আমার কর্তৃপক্ষকে বলতে হবে যে ময়ূখ আজ ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের প্রোগ্রামটা করবে, ময়ূখ রাত 8টার এই অনুষ্ঠানটা লাইভ করতে পারবে না, কারণ আমাকে তো মাল্টিভার্সে দু জায়গায়, এক জায়গায় হলোগ্রাম ময়ূখ, এক জায়গায় ফিজিক্যাল ময়ূখ, বা ভার্চুয়ালি এক জায়গায় ময়ূখ, এক জায়গায় ফিজিক্যালি ময়ূখ থাকছে, এরকম তো হয় না। বিএলওরা স্কুলে যাচ্ছে এবং সেই সময় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছে, সেটা তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনিং কোনোদিন চাননি যে ট্রেনিংটা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চাননি যে বিএলওরা একটু ভালো করে কাজটা করতে পারুক। বিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিএলওদের এই যে বাড়ি বাড়ি থেকে ডেটা কালেক্ট করে নিয়ে যাচ্ছে না, এরা কারা? এরা টিচার। মূলত টিচাররা তো ডেটা এন্ট্রি অপারেটর না, এটার জন্য আলাদা একটা পেশাদারি সংস্থা বা পেশাদাররা থাকে, এই ডেটা এন্ট্রি অপারেটর। বিহারের যখন এসআইআর হয়, শিক্ষক বিএলও যারা, তাদের ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যে কোনো ডেটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া হয়নি। একজন বিএলও, এই যে কথায় কথায় বলা হচ্ছে না বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছে, বিএলওরা নাকি আত্মহত্যা করছে, প্রচণ্ড কাজের চাপ, এটার দায় কার? সংবিধান বলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন যাতে পরিচালনা করতে পারে, যে রাজ্যে পরিচালনা করবে সেই রাজ্য সরকার কনস্টিটিউশন বাউন্ড, অর্থাৎ সংবিধান দ্বারা বাধ্য। যদি 100 জন স্টাফ লাগে 100 জন স্টাফ দিতে, যদি 20টা ঘর লাগে 20টা ঘর দিতে, যদি 48 ঘন্টা ফ্যান চালিয়ে রাখতে হয় 48 ঘন্টা ফ্যান চালিয়ে রাখতে, যদি 100 জন পুলিশ, সে পুলিশ দেওয়ার পরেও সিআরপিএফ লাগে সিআরপিএফ দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা না আসলে প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নার্ভাস টেনশনটা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এসআইআর যেনতেন প্রকারণে বন্ধ করতে হবে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তাটা চলে এসেছে যে 50% সাকসেসফুলও হয়ে গেছে এসআইআর, কারণ 99% এনুমারেশন ফর্ম সেগুলো ফিল আপ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্ম, তাই নিয়ে অলরেডি হিয়ারিংয়ের জন্য অনেক মানুষজন প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় তো টেনশন করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী যারা, তারা যে ড্যামেজটা করে দিয়েছে 2026-এ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেত্রীর মাথায় বা কপালে দুঃখ আছে। কেন বলছি? দেখুন, গরু বা কয়লা বা পাথর দুর্নীতি, চাকরি দুর্নীতি, এগুলো এক ধরনের দুর্নীতি, কিন্তু দেশের নিরাপত্তা, যে দেশের ন্যাশনাল সিকিউরিটি, এটাকে বিঘ্ন ঘটিয়ে আধার কার্ড জাল করা, বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া, ভোটার লিস্টের নাম তোলা শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য, এবং ওরা হয়তো ভেবেছে যে দিদি ক্ষমতায় থাকবে এবং সে কারণে বাংলাদেশিরা ভোট দিয়ে যাক, রোহিঙ্গারা ভোট দিক। কিন্তু মুশকিলটা হচ্ছে এই রোহিঙ্গারা কালকে লস্করে তো এবার অংশ হয়ে যাবে না, এই গ্যারান্টিটা কে দেবে? তখন কোন তৃণমূলের কোন পঞ্চায়েতের নেতা এই গ্যারান্টিটা দিতে পারবে? দিতে পারবে না। তাই হচ্ছে স্লিপার সেলগুলো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, যারা বাংলাদেশি হিসেবে এখানে এসেছে, তারপর নিজেদের ভোটার আইডি কার্ড বানিয়েছে, মুর্শিদাবাদে স্লিপার সেলের কাজ করেছে। আমার যারা দর্শক আছে তাদেরকে বলবো, আপনারা যারা এই মুহূর্তে চা কফি বা মুড়ি চানাচুর নিয়ে বা হয়তো ডিনার করতে করতে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, হয়তো অফিস থেকে ফেরার সময় ট্রেনে বাসে আপনাদের ইউটিউবে জবাব চায় বাংলা দেখছেন, আমি 9 মিনিট ব্যয় করতে বলবো। একটা 9 মিনিটের সিনেমা দেখার মতন, 9 মিনিটের একটা তথ্যচিত্র দেখার মতন 9 মিনিট আপনারা প্লিজ ব্যয় করুন। এটা ময়ূকের অনুরোধ, কারণ আমি চাই না যে আপনারা 2026-এ আমাকে বলুন যে ময়ূক তুমি তো মানুষের কণ্ঠস্বর বলো, তা চিৎকার করে কেন বলনি যে এরকম ঘটনাও ঘটছে। মিঠু মোল্লা, একজন ব্যক্তি, মিঠু মোল্লা, তার গল্প হিন্দিতে যদি সিনেমাটা হতো, মিঠু মোল্লা কি अजीब दास्तान বলে সিনেমাটা হয়তো করা যেত। মিঠু মোল্লা को गुस्सा क्यों आता है?
মিঠু মোল্লার অমোঘ বাণী, মিঠু মোল্লার অকপট স্বীকারোক্তি, যে কোনো সিনেমার যে কোনো নাম দিয়ে দিন, কিন্তু এই 9 মিনিট আপনাকে দেখতে হবে। এই 9 মিনিটে মিঠু মোল্লা যে কথাগুলো বলে দিয়েছে হাকিমপুরে স্বরূপনগরে বসে থাকতে থাকতে বাংলাদেশে যাওয়ার আগে, সেটা আসলে যথেষ্ট একটা সরকার, সেই সরকারকে বলা যে আপনারা পদত্যাগ করুন এবং রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। আবারও বলছি, মিঠু মোল্লা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যে 4-5 হাজার টাকার বিনিময়ে এপারে চলে এসেছিল, রাজমিস্ত্রির কাজ করত, এখানে ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু পেয়েছিল, বাড়ির লোক লক্ষ্মীর ভাণ্ডারও পেত। আপনারা তর্জা করুন বিজেপি, তৃণমূল, আপনারা তর্জা করুন বিএসএফ, রাজ্য পুলিশ। আমি তো ভাবছি আমাদের এই অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি করে লড়তে হবে, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার এটা তো শুধুমাত্র 10 জন ভারতীয়কে দেওয়া হচ্ছে না, সেই টাকাটাই মিঠু মোল্লাদের পকেটেও গেছে। আপনার লাভ হয়েছে যে হিন্দু, আপনার লাভ হয়েছে যে বৌদ্ধ, আপনার লাভ হয়েছে যে খ্রিস্টান, আপনার লাভ হয়েছে যে মুসলিম, কারোর লাভ হয়নি। ভারতীয়দের মধ্যে যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হয় না, এই বিহারি, এ গুজরাটি, এ বাঙালি, কারোর লাভ হয়েছে? হয়নি। বাংলাদেশিদের লাভ হয়েছে, ট্যাক্স ফ্রি ইনকাম। মিঠু মোল্লার আজীব দাস্তান, মিঠু মোল্লার অকপট স্বীকারোক্তি আমাদের প্রতিনিধি পিঙ্কি এই গোটাটা তথ্যচিত্রের মতন তুলে ধরেছে। আগামী 9 মিনিট দেখুন। কোত্থেকে এসেছিলেন? অল্লেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো, দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? কোথায়? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি, মানে সন্দেশখালি রাস্তা হয়ে। কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, হ্যাঁ, সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে, ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি, এটা কিসের? এটা বাংলাদেশের। আর ভারতেরটা কোথায়? এটা বাংলাদেশের। ভারতেরটা কোথায়? ভারতেরটা কোথায়? ভারতেরটা দিন। এটা হচ্ছে বাংলাদেশ। ভারতেরটা দিন। আপনার আধার কার্ডও রয়েছে? দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কিভাবে বানালেন? কোথায় গেলেন? কোন সরকারের কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই ঝাড়া দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 তো জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ, আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, উত্তর 24 পরগনা। আপনার এটা এটা ভারতের ডকুমেন্টস। আর হ্যাঁ, এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আমি দেখাচ্ছি ছবিটা, একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা জহর মোল্লা বাবার নাম। বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি, দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে মিঠু মোল্লার নামে। আর কি ডকুমেন্টস দাদা পিছনে? এটা আমার মেয়েরও ডকুমেন্টস রয়েছে। মায়ের এটা, তাই তো? ওয়াইফের, স্ত্রীর? না, এটা আমার দিদির। দিদি। কত সালে এসেছিলেন আপনারা? আর
এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? হ্যাঁ দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো, এত ক্লোজে না। এগুলো হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস, ওনার সমস্ত রকম ডকুমেন্টসই ওনার কাছে আছে। আপনি নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন, মানে কোন সালে হাতে পেলেন? মোটামুটি 8 বছর এসেই আপনি হাতে পেয়েছিলেন নাকি আরেকটু কদিন পর পেলেন? কদিন পরে। তাও কত বছর পর? তাও আপনার ওই 2-3 বছর পর। 2-3 বছর হ্যাঁ, পর। হ্যাঁ। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? নাম অমর না? হ্যাঁ অমল। অমল। অমল, হ্যাঁ। অমল নাম ছিল হ্যাঁ, হ্যাঁ। কাউন্সিলর। হ্যাঁ অমল কি? অমল মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি মনে টিএমসি। আচ্ছা, তারপর আপনি গিয়ে বললেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার কার্ড বানিয়ে দিন। হ্যাঁ ওই থাকার জন্য করেছিলাম, কিন্তু এখন ওই যে থাকতে পারছি না। তখন করেছিলেন? হ্যাঁ। তখন উনি হেল্প করলেন, সাহায্য উনি, করলেন? হ্যাঁ, উনি তারপর help ফর্ম কোথায় ফিল আপ করলেন? ওই আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। বিকাশ ভবনে জমা দিলেন? হ্যাঁ। বিকাশ ভবনে জমা দেওয়ার পর? বিকাশ ভবন জমা দেওয়ার পরে ভোটার কার্ডটা যখন স্কুলে আসলো, তালিকায় নাম আসলো, তখন আমি ওই নামটা দেখে ভোটার কার্ডটা নিয়ে আসলাম স্কুল থেকে। আচ্ছা, তারপর ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3 বার। 3 বার। বাড়ির সবাই ভোট দিয়েছে? না, মায়েরটা করতে দিয়েছিল, মায়েরটা হয়নি। মায়েরটা হয়নি। ওয়াইফ বোন না, দিয়েছে? এটা আমার দিদি। দিদি হন। না, দিদিটার মায়েরটা করতে দিয়েছিল। আপনিও ভোট দিয়েছেন? না, আমি দেইনি ভোট। আপনি ভোট দেন না? আপনি দিয়েছেন? আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সল্টলেক সেক্টর 5 জায়গার নাম হচ্ছে 12 কোপাট। আচ্ছা, ওখানে কি আপনাদের মতো অনেকে ছিলেন, না আপনি একাই ওখানে থাকছিলেন বা আপনার পরিবার থাকছিলেন? আমার এই দিদি ছিল, আর আমি আর আমার মা। আচ্ছা, আর আরো কেউ ছিল আপনাদের সঙ্গে যারা এসেছিল? আর এই যে আমার মেয়ে। না, মানে আমি বলছি আরো কি অনেকে না না ছিলেন? না না ছিল না। আর কেউ ছিল না? বেশ। সবার মেয়ে কোথায় জন্মেছে? মেয়ে এখানে এখানে বিধাননগরে জন্মেছে? হ্যাঁ এখানে। বেশ। আপনি আমাকে একটা বিষয় বলুন তো, মানে যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন, সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি টিচাররা বা শিক্ষক শিক্ষিকারা যে আমাদের এই ডকুমেন্টস তো দরকার বাচ্চাটির জন্য? না, ওর কাগজপত্র চাই কিছু চাইনি? না না। এখন কি জন্য চলে যাচ্ছেন? কে বললো চলে যাও? এখন ওই আপনার ওই যে 2 সালের 2002-এর দেখাতে হবে, নাইলে তো এখানে থাকা যাবে না। আর বাপ দাদার একটা। আমাকে একটা বিষয় বলুন, কি থাকছিলেন কোথায়? ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে। ভাড়া কেউ নিত? সেই বস্তিতে থাকার জন্য ভাড়া কাউকে দিতে হতো? না, ওখানে ভাড়া দিতে হতো না, ওখানে একটা জায়গায় আমরা বস্তি পেতে থাকতাম। খোঁজ পেলেন কিভাবে? মানে ধরুন আপনি একটা দেশ থেকে আরেক দেশে এলেন, 8 বছর আছে, 8 বছর মানে তো একদম খুব দেরি নয়, খুব বেশি দিনও হয়নি। হুট করে এসে খোঁজ পেলেন কিভাবে যে ওখানে একটা জায়গা রয়েছে, ওখানে আপনি থাকতে পারবেন? বিধাননগরের মতো জায়গা, সল্টলেক সেক্টর 5, অফিস কাছারি সমস্ত কিছু হয়ে গেছে। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধেছিল আরো। আপনি এলেন কোথা থেকে? কোন রাস্তা? ধামাখালি থেকে এলেন? এসে ধামাখালি থেকে সেক্টর 5 তো অনেক দূরে। আপনাকে কে বললো যে সেক্টর 5-এ জায়গা আছে? ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ওই ছিল, মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর বেঁধে। তা বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। ঘর বেঁধে টিনের হ্যাঁ, বেঁধেছিলেন? হ্যাঁ। কাউকে টাকা পয়সা দিতে হতো? না না। আর যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন কত টাকা পয়সা ছিল। তখন আপনার দিতে হয়েছিল 5,000 না 6,000 দিতে হয়েছিল।
হ্যাঁ 5-6 হাজার মতন দেওয়া হয়। পার হেড এক একজনের 5-6 হাজার। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশি টাকা না ইন্ডিয়ান রুপিজে? বাংলাদেশি টাকায় 5-6 হাজার টাকা দিতে হয়েছিল। তো তারপর আপনারা কি আর বাংলাদেশে ফেরত গিয়েছিলেন মাঝে, মানে ওপারে গিয়েছিলেন আবার এসেছিলেন, না এখানেই থাকছিলেন? এখানেই থাকছিলাম। আর দিন মজুরের কাজ করতেন, শ্রমিকের কাজ করতেন, কেউ পাইয়ে দিয়েছিল? না, ওটা আমরা ওই ঠিকাদারের আন্ডারে কাজ করতাম, মানে ঠিকাদারের আন্ডারে। ঠিকাদার জানতেন আপনি বাংলাদেশ থেকে আপনার পরিবার এসেছেন, এখানে থাকছেন? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি সল্টলেক সেক্টর 5-এ একটা ফ্ল্যাট বা একটা বাড়ি ভাড়া নিয়ে দেখুন তো কত টাকা লাগে। ফ্রিতে রাখতো এদেরকে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো। কেন? একটা ভোট তৃণমূলকে, ওই এক চুটকি সিন্দুর বা এক বুদ জিন্দেগি কার মতন একটা ভোট তৃণমূলকে। আমি সিরিয়াসলি বলছি, নিউ টাউন সল্টলেক সেক্টর 5-এ আমাদের মতন বহু ছেলে মেয়ে কাজ করে, তারা 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে আসে। রাজারহাট নিউ টাউনে বাড়ি ভাড়া পেতে 10-12 হাজার টাকা, 13 হাজার টাকা, 15 হাজার টাকাও চলে যায় অনেকের। পেইং গেস্টে 6-7 হাজার টাকা চলে যায়। আর এরা ফ্রিতে থাকতো, হিটকোট জমি দিয়ে দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন হবে না? প্রতি পার্টে অংশে অংশে যদি এরকম 50-60 জন করে বেরিয়ে যায়, আপনি ভাবুন তো 294টা সিটে কি হবে। আর যে জায়গায় রোহিঙ্গা নেই, যে জায়গায় অনুপ্রবেশকারী নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টোটাল হাওয়াটা বইছে। হিন্দুরা একত্রিত হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন হবে না? কিন্তু পাশাপাশি বিজেপি বা ভারতীয় জনতা পার্টিও এখন মারাত্মক চাপ দিচ্ছে। স্তম্ভিত করার মতন একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার হাতে রয়েছে, যেখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলি এই 3 জেলার ডিএমদেরকে সরিয়ে দেওয়ার অবিলম্বে কারণ রয়েছে। কারণ এরা বিএলওদের চাপ দিচ্ছে, এবং সেই চাপ কি? বিএলওদের চাপ দেওয়া হচ্ছে ওটিপি শেয়ার করার জন্য। বিএলওদের ওটিপি শেয়ার করতে চাপ দেওয়া হচ্ছে। বিএলও যে অ্যাপে বিএলওরা নিজস্ব তথ্য যাচাই করে ইনপুট দেবে, সেই তথ্যগুলো হয়তো কোনো রাজনৈতিক দলের হাতে চলে যেতে পারে। অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি বিজেপি। এই মুহূর্তে বড় অভিযোগ, আমার হাতে এই চিঠিটাও রয়েছে, এবং সেই চিঠিটা নির্দিষ্টভাবে যদি দেখেন, সিইও ওয়েস্ট বেঙ্গলকে এই চিঠিটা লেখা হয়েছে, ইলেকশন কমিশনকে। বিএলওস বিং ফোর্সড টু শেয়ার ওটিপি বাই ডিএম ডিইও। খুব নির্দিষ্টভাবে পূর্ব মেদিনীপুরের ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি ডিইও হিসেবে কাজ করছেন, নির্দিষ্টভাবে হুগলির এবং পূর্ব বর্ধমানের এই 3 জেলার ডিইও। এবার আমি নির্দিষ্টভাবে এই যে চিঠি এবং এই চিঠিতে যিনি সই করেছেন শিশির বাজোরিয়া, তাকে এই মুহূর্তে অনলাইনে পাচ্ছি। এই চিঠিটা এই মুহূর্তে রয়েছে এবং শিশির বাজোরিয়া এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে রয়েছেন। শিশির বাজোরিয়া, আপনি যদি এই মুহূর্তে থাকেন, সরাসরি আপনার কাছে যেতে চাই, আপনাদের মূল অভিযোগটা কি? দেখুন, মূল অভিযোগ হচ্ছে ডিএম যারা ডিইও ইলেকশনের কাজ করেন, তারা ধারাবাহিকভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। প্রথমে এরা কি করলো, ডিএমরা এই চিঠিতে নেই, এটা আপনাকে বলি, আপনার দর্শকের জানা দরকার। যখন ইআরওর নিযুক্তি হলো, ইলেকশন কমিশনের নিয়ম মানা হলো না। তারপর যখন বিএলওর চয়ন হলো, আবার ইলেকশন কমিশনকে ডিএমরা পুরো আঙুল দেখালো বিভিন্ন অজুহাত দেখিয়ে। সরকারি স্থায়ী কর্মচারীদের প্রায় 40% অস্থায়ী কর্মচারীকে নিয়ে এলো। আর ওইখানেও দেখা গেল তৃণমূলে পার্টির সক্রিয় কর্মীদের রাখা হলো। এখন এটাতেও ওরা খুশি না। এখন বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তা তোমরা ওটিপি আমাদের দাও, যাতে ডিএমরা কি করবে ওটিপি নিয়ে, তার মানে এটা যাবে তৃণমূলের হাতে, হয়তো আইপ্যাকের হাতে, এইসব কোন সংস্থার হাতে, যাতে বিএলওর আর ওই ইলেকশন কমিশনের অ্যাপে বিএলও অ্যাপের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এরা মনের আনন্দে যে জিনিসটা ঘটাতে চায় ঘটায়।
আর আপনাকে একটা পরিষ্কার, আপনাদের সাংবাদিকদের ভাষায় তো বলি সোর্স বলা হয় না, কিন্তু আমি তো সাংবাদিক নই, আমি সোর্স বলে দিচ্ছি। এই আমাদের কাছে এই হাতে গরম এলো থেকে বিএলওদের কাছ থেকে। কেন এই বিএলওদের ধমকানো হচ্ছে, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, তোমার বেতন কাটা হবে, তোমাকে সাসপেন্ড করা হবে। এই যে দেখছেন বিভিন্ন জায়গায় বিএলওরা অসুখ করছে, মাননীয়া বলছেন বিএলওদের উপর চাপ। হ্যাঁ মাননীয়া, বিএলওদের উপর চাপ আপনার ডিএমরা করছে। আর এই যে 3টে আমরা পেয়েছি, আমরা চিহ্নিত করে 3টে জেলার নাম দিয়েছি, আর আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে টাইম চেয়েছি। আমরা আমাদের দাবি এদের অবিলম্বে সাসপেন্ড করুন, পেন্ডিং এনকোয়ারি, আর বিএলওদের বাঁচান। বিএলওদের অবস্থা এখন কিন্তু খুবই খারাপ। ঠিক, অনেক ধন্যবাদ। শিশির বাজোরিয়া আমাদের সঙ্গে ছিলেন। শিশির বাজোরিয়া এবং বিজেপি নির্দিষ্টভাবে চিঠি লিখেছেন, কিন্তু তার পাশাপাশি আরেকটা ব্রেকিংও আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশনের কারণ কি? এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না, আপনার নাম বাদ চলে যেতে পারে। এনুমারেশন ফর্ম আমি ফিল আপ করিনি যতক্ষণ না বাংলার মানুষ ফর্ম ফিল আপ করে। এই এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকে ইলেকশন কমিশন যে ডেটা দিচ্ছে সেটা ভয়ঙ্কর। এটা ব্রেকিং নিউজ নিয়ে নেব। আজ সন্ধে জবাব চাই বাংলা শুরু হওয়ার আগেও বাংলায় প্রায় শেষ এনুমারেশন ফর্ম বিলির কাজ। অনুমান করা হচ্ছে 50 থেকে 60% সাফল্য ইতিমধ্যে পাওয়া হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত 99.73% ফর্ম বিলি হয়ে গেছে। মোট 7,64,00,000 এসআইআর ফর্ম বিলি হয়ে গেছে। বিএলও অ্যাপে তথ্য তোলা হয়েছে 25.5%, যেটা 4 ডিসেম্বর অবধি সময় রয়েছে। 4 ডিসেম্বর অবধি সময় রয়েছে এবং তার মধ্যেই এই ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এসআইআর হই হই করে উৎসবের মেজাজে হচ্ছে। কিন্তু বাংলার মানুষ একটা জিনিসও বুঝতে পারছে। বাংলার মানুষ বুঝতে পারছে যে এসআইআরটা দরকারি ছিল। এখন কিন্তু চায়ের দোকানে, পাড়ার থেকে, বাসে, ট্রামে যে ময়ূকের এই অনুষ্ঠান দেখছে, আমি যখন রাস্তায় বেরোই তখন বলে যে না ময়ূকদা 3 মাস ধরে তোমরা লাগাতার প্রচার করে গেছিলে, লাগাতার খবর করে গেছিলে। ঠিক ছিল। যেভাবে ঠিক করে অনুপ্রবেশকারী, যেভাবে ঠিক করে রোহিঙ্গা এবং এই হাকিমপুরের মতন বিভিন্ন বর্ডারে যেভাবে লোকজন জমা হচ্ছে ওপারে যাওয়ার জন্য, সারেন্ডার করার জন্য, কি করবে? যদি ধরা পড়ে 5 বছর জেল। বিএসএফ বলছে ঠিক আছে সব সারেন্ডার করো, যা ওপারে, রিপোর্ট করে দিচ্ছে। কিন্তু কাদের সমস্যা হচ্ছে, কাদের প্রবলেম হচ্ছে? অনুপ্রবেশকারীরা মাইকে বা বাচ্চা ছেলে মেয়ে যারা পোর্টাল থেকে আসছে বা রিপাবলিক বাংলা আসলে এই অনুপ্রবেশকারীরা কথা বললে কাদের সমস্যা হচ্ছে ভাবতে পারবেন না। ভিভিআইপি সিকিউরিটির মতন এই লাগাতার আমরা যখন হাকিমপুরের খবরগুলো দেখাচ্ছি, ভিভিআইপি সিকিউরিটির মতন এখন গার্ড দেওয়া হচ্ছে যাতে কেউ মিডিয়ার সামনে কথা না বলতে পারে। অনুপ্রবেশকারীরা নিজের দেশের মানুষ না, বাংলাদেশি। কি অদ্ভুত না? দেখুন, ইন্দ্রাশিসের 2টো রিপোর্ট পরপর দেখাবো এবং তারপর দীপ্তাশ্ব যশের কাছে আসবো। আপনারা কারা, কোথায় থেকে এসেছেন? আমরা বসিরহাট থেকে এসেছি। কি জানেন? আমরা কোথায় থেকে এসেছেন? বসিরহাট থেকে এসেছি। স্থানীয় মানুষজন আপনাদেরকে চিনতে পারছেন? এখানকার স্থানীয় মানুষজন আপনাদের চিনতে পারছেন? কেন এসেছেন? না, আমরা কেন দালালি করছি না, আমরা আপনাদের বক্তব্যটা তুলে ধরছি। আমরা স্থানীয় মানুষজনের কথা তুলে ধরতে এসেছি, সেটা তো করছি। আমরা পরিচয়টা জানার চেষ্টা। এরা কারা? হঠাৎ করে চলে এলো বিক্ষোভ দেখা। এরা জানতে চাইছেন কি সেটা বলেন। কি জানতে, আপনি কি জানতে চাইছেন? এরা কারা? এরা বিক্ষোভ দেখাচ্ছে কেন? আপনি কি জানতে চাইছেন সেটা জানতে চাইছি। এরা কারা? হঠাৎ করে চলে এলো বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা কি চেনেন? হ্যাঁ, এরা গ্রামবাসী। এরা যারা বিক্ষোভ দেখাচ্ছে, আমরাই তো বিক্ষোভ দেখাচ্ছি।
দীপ্তাশ্ব যশ এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র। দীপ্তাশ্ব, কাদের প্রবলেম হতে পারে? মানে বাংলাদেশিরা, অনুপ্রবেশকারীরা, তারা ফিরে যাওয়ার আগে ওই আমরা তো বলিউড সিনেমাতেও দেখি বহু ইমোশনাল ডায়লগ ঠিক বর্ডারে যাওয়ার আগে শাহরুখ খান, প্রীতি জিন্তা এরা দেয়, বা উড়জা কালে কাওয়া তেরে গান হয়। তা আমরা শুধু ক্যামেরার সামনে অনুপ্রবেশকারীদের বলেছি আপনারা তো বাংলাদেশে চলে যাচ্ছেন, আর হয়তো আসতে পারবেন না। কি ভাবে এসেছিলেন? আপনাদের তো ভিসা, পাসপোর্ট কিছু নেই, এটাতেও আপত্তি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরেও আপত্তি, স্থগিত করতে বলছে। মানে কি চলছে? একটু গসিপটা দাও। ময়ূক, দেখো, এক হচ্ছে যে গন্ডগোলের ছবি তুমি দেখালে, আমি বলি উত্তরোত্তর এই গন্ডগোল আরও বাড়বে বলেই আমার আশঙ্কা। এবং আমার ধারণা যখন ফার্স্ট ড্রাফট লিস্ট বেরোবে তখন ঠিক সিএ বা ওয়াক অফ আইনের সময় যেভাবে আন্দোলন, তথাকথিত আন্দোলন, বাকি যাকে দাঙ্গা বলা হয়, শুরু করা। আমি একবার একটু থামাচ্ছি, কারণ আপনার একটু বোধহয় অডিওর প্রবলেম হচ্ছে, আমাদের টেকনিক্যাল টিম দেখছেন। আমি শুভমকে এই একই প্রশ্ন করছি। শুভম, তোমরা নিশ্চয়ই এটাকেও সাপোর্ট করবে? মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত করে দিতে চাইছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশকারীরা বেরিয়ে গেলে বা ভুয়ো ভোট বেরিয়ে গেলে নিশ্চিতভাবেই কোনো একটা বিশেষ রাজনৈতিক দল সুবিধে পাবে কিনা এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তৃণমূলেরই সমস্ত ভোট তৃণমূল কংগ্রেস একা পেত কিনা এটা তৃণমূল কংগ্রেসও বলতে পারবে না, এটা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলও বলতে পারবে না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আজকে আমার যে ৮০,৬৮১ আমাদের রাজ্যের বুথ, তার মধ্যে ৬১,০০০ হচ্ছে রুরাল বুথ, গ্রামীণ বুথ। সেই ৬১,০০০ গ্রামীণ বুথের অ্যাবসলিউট কন্ট্রোল এই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়ায় সেটা যে তৃণমূল কংগ্রেসের হাতে চলে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি সমস্ত জেলার গ্রামীণ বুথগুলোয় যান, গেলেই দেখতে পাবেন বিএলওদের সাথে শুধুমাত্র তৃণমূলের এজেন্টরা, তৃণমূলের বিএলএরা ঘুরছে এবং গ্রামের মানুষ বহু জায়গায় বাধ্য হচ্ছেন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ফর্মগুলো ফিল আপ করতে। দ্বিতীয়ত, আজকে যে বাকি যে ১৯,০০০ শহরতলি বা শহরের বুথ, তারও অধিকাংশ বুথে আপনি দেখুন বিএলওদের সাথে কেবলমাত্র তৃণমূলের নেতারা, তৃণমূলের স্থানীয় নেতা এবং এজেন্টরা তারা ঘুরছে। এবং শহরতলিতেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি মানুষ না চাইলেও বাধ্য হচ্ছেন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ফর্মগুলো ফিল আপ করতে। আর মাত্র ৪ মাস পরে বিধানসভা নির্বাচন, সেখানে আজকে এই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার এই প্রক্রিয়াটায় মানুষ ৯০% মানুষ সেই ফর্মটা ফিল আপ করছে তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে। তাহলে কি নির্বাচনের কয়েক মাস আগে প্রচুর সুবিধা তৃণমূল কংগ্রেস কি পাচ্ছে না? আজকে এই সমস্যাটা হচ্ছে কেন? আজকে হচ্ছে কারণ হচ্ছে এমন একটা এনুমারেশন ফর্ম, যে এনুমারেশন ফর্মটা রাজ্যের কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তিনি ফর্মটা হাতে পেয়েছেন এবং একেবারে নিজের হাতে প্রথম অ্যাটেম্পটেই তিনি ফর্মটা ফিল আপ করেছেন, এটা বলতে পারবেন না। আমি নিজেই তো ফিল আপ, তুমি নিজে কি নিজের একবারে ফিল আপ করতে পারো না? একবারে ফিল আপ কেউ করতে পারছে না। আপনাকে ফর্ম ফিল আপ করতে গেলে ফার্স্টে ২০০২-এর যে তথ্য, সেই ২০০২-এ বিধানসভা নম্বর আলাদা ছিল, ২০০২-এ পার্ট নম্বর আলাদা ছিল, ২০০২-এ ক্রমিক সংখ্যা আলাদা ছিল। প্রথমে গিয়ে সেই ২০০২-এর তথ্যের যে পেজ, পাসপোর্ট আছে, সমস্ত কিছু আছে। সেই তোমার পাসপোর্ট আছে? পাসপোর্ট কি একবারে ফিল আপ করেছো? ময়ূকদা শুনেন, তোমার পার্টির মেম্বারশিপও একবারে ফিল আপ করা যায় না। তিনটে না যায় না। তোমার পার্টির মেম্বারশিপ ফিল আপ করার জন্য ৩টে রেকমেন্ডেশন লাগে। আজকে তোমার পার্টির অ্যাফিলিয়েশন লাগে, পরীক্ষার ফর্ম, চাকরির ফর্ম। আমার মতো রাজ্যের কোটি কোটি ছাত্র যুবরা তারা একবারে ফিল আপ করেছে, কিন্তু এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করতে পারছে না। দারুণ যুক্তি। আজকে বিএলওরা কেন আত্মহত্যা করছে? আত্মহত্যা করছে আজকে এই কারণে, কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষ বিএলওদের হাতে ফর্মটা তুলে, মানে বেসিক্যালি মানে ক্রাক্সটা যেটা, মোদ্দা কথাটা যেটা, সেটা হচ্ছে সিপিআই নেতা তৃণমূলের সর্বাধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করছে। ময়ূকদা শেষ করে দিই, বহু জায়গায় বহু ক্ষেত্রে আজকে বিএলওরা বাধ্য হচ্ছে মানুষের ফর্মের ক্ষেত্রে সেই ভোটারদের ২০০২-এর তালিকা ঘেটে তার কোন পার্ট নম্বরের কত, তোমার ফর্ম কি বিএলও ফিল আপ করেছে? সেইটা বের করে তোমার ফর্ম কি বিএলও ফিল আপ করেছে? আজকে
আজকে ইলেকশন কমিশন 1200-র ওপর ভোটার সম্বলিত যে বুথগুলো, এটা নিয়ম তো যে 1200-র ওপর ভোটার কোনো বুথে থাকবে না। আজকে দেখুন কত বুথ রয়ে গেছে যে বুথগুলোতে 1800 করে ভোটার। তোমার ফর্মটা কি তুমি আমি বলার পর উত্তর দিচ্ছি। আরে ফিলআপটা করেছো না সেইটুকু জানতে চাই। যেখানে 1500, 1600, 1800 করে ভোটার এবং এত ভোটারের চাপ বিএলওরা নিতে পারছে না, সেই কারণে আজকে বিএলওরা অসুস্থ হচ্ছে, সেই চাপ সামলাতে না পেরে আজকে আত্মহত্যা করছে। বেশ বেশ, কিন্তু তুমি তোমার ফর্মটা ফিলআপ করেছো তো? কে করবে? একবারে করেছো? আমি আরো বহু মানুষের করে দিয়েছি। এই এরকম বেশি করে না করা যাচ্ছে না। হ্যাঁ, কে করেছে? তৃণমূল, বিজেপি সবাই তাদের পার্টি অফিসে ফিলআপ করেছে। একবারে করা যাচ্ছে? তুমি একবারে করা যাচ্ছে না, একবারে করা যাচ্ছে না। কি লেগেছে তোমার এক্সট্রা? প্রথম কথা হচ্ছে 2002, 2025-এর তথ্য বার করতে হচ্ছে। দ্বিতীয় কথা ওই যে দুখানা কলামের মধ্যে বাঁদিকের কলামটা কেবলমাত্র তারাই ফিল আপ করবে যাদের 2002-এর লিস্টে নাম ছিল। তুমি ছবি লাগাতে ইচ্ছা করছে না। ডান দিকের কলামটা শুধু তারাই ফিল আপ করবে যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম ছিল। এটা ফর্মে কোথাও লেখা আছে? শীতকালে সই করতে ইচ্ছা করছে না। 2 নম্বর কথা হচ্ছে ফর্মের ডান দিকে সই করে কিন্তু ডান দিকে যে কলাম, সেই কলামের উপরে যে আত্মীয় কথাটা লেখা এবং কলামের নিচে যে আত্মীয়ের নাম লেখা, এই দুটো আত্মীয় যে আলাদা সেটা কোথাও উল্লেখ করা আছে? বহু মানুষ ফর্ম ফিলআপের ক্ষেত্রে এই জায়গাটাতেই ভুল করছে। উপরের আত্মীয়ের নাম এবং কলামের মাঝখানে আত্মীয়ের নাম দুটো একই ভেবে নিচ্ছে, এখানে ভুল হচ্ছে। আজকে যদি ইলেকশন কমিশন ওই এনুমারেশন ফর্মের সাথে 2002 এবং 2025-এর যে পাতা, তার জেরক্স কপিটা যদি ইলেকশন কমিশন বলতো যে বুঝে গেছি, এসআইআর বন্ধ হবে না, এসআইআর স্থগিত হবে না, দুটো ফর্ম ফিলআপ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআই এর কথা এসআইআর স্থগিত হবে না। তুমি বলে যেতে পারো কিন্তু এসআইআর স্থগিত হবে না। ভুলের জন্য একটু শান্ত, না ময়ূর, খুব ধন্যবাদ যে টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য আমি প্রথমে বলতে পারলাম না, সেই কারণে বেশ অনেকটা সময় ধরে নির্মল হাসতে পারলাম শুভম বাবুর বক্তব্য শুনে। একটা সিরিয়াস বিষয়, এরকম কমিক রিলিফ বেশ ভালো লাগে। দেখো ময়ূক, আজকে আবার আপনি বলেছেন তো আমি বুঝতে পারছি যে আপনারা এখনো আচ্ছা ঠিক আছে, আপনারা আগে শূন্য থেকে উঠে দাঁড়ান, তারপরে আগে আপনারা শূন্য থেকে উঠে দাঁড়ান, ঠিক আছে। ময়ূক দেখো, আজকে মমতা ব্যানার্জির ভয় কেন এসআইআর নিয়ে? এক হচ্ছে জমালয়ে যেসব জীবন্ত ভোটাররা আছেন, যারা ভোটের দিনে শুধুমাত্র ওই মর্তলোকে নিয়ে আসেন, তারা আর আসতে চাইছেন না। ব্রাত্য বসুর বাবা, তিনি তার ছেলের অবস্থা দেখে তিনি ছেলের বিধানসভায় আর আসতে চাইছেন না, তিনি আর মর্তলোকে এসে ভোট দিতে চাইছেন না। তো এই জমালয়ে জীবন্ত ভোটার যারা আছেন তারা বাদ চলে যাচ্ছে, ফলে একটা অসুবিধা মমতা ব্যানার্জির। দ্বিতীয় হলো যে তোমার অনুপ্রবেশকারী, এতদিন একটা বলা হতো কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা দেখাও, কোথায় বাংলাদেশ থেকে কে এসছে দেখাও। আজকে দেখা যাচ্ছে তো, আজকে দেখা যাচ্ছে। ময়ূক একটা মানে পরিসংখ্যান কথা বলে, পরিসংখ্যান দিয়ে দেখলেই বোঝা যাবে যে অনুপ্রবেশ কিভাবে হয়েছে এবং তার অনুপ্রবেশটা কতটা ব্যাপক এবং কতটা বিস্তৃত অঞ্চল জুড়ে হয়েছে। পশ্চিমবাংলায় যদি 2011 থেকে 2021 এই সময়কালের মধ্যে ভোটার পার্সেন্টেজ বৃদ্ধি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে সুজাপুর, সেখানে সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে 70%, শামশেরগঞ্জ 55%, হরিশ্চন্দ্রপুর 48%, জঙ্গিপুর 48%, মালতীপুর 43%। এবার সিকিউরিটি থ্রেট অনুপ্রবেশের কারণে কেন হয় তুমি দেখো, এই যে প্রত্যেকটা জায়গা কিন্তু কখনো না কখনো দাঙ্গার শিকার। কালিয়াচক দাঙ্গা তোমার মনে আছে, শামশেরগঞ্জে এই কদিন আগে মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে, মালতীপুর যার মধ্যে মোথাবাড়ি আসে, সেখানে কদিন আগে কি ঘটনা হয়েছে, কিভাবে হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়েছে আমরা জানি। আচ্ছা, আরও এবার আমরা মানুষ হয়তো ভাবে যে এটা শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই সীমাবদ্ধ নয়, কারণ নিউ টাউন সেখানে 40% হয়েছে। এবার লোকে বলবে নিউ টাউনে অনেক ফ্ল্যাট হয়েছে, সেখানে অনেক নতুন লোক এসছে, তাহলে তার পাশের বিধানসভা রাজারহাট গোপালপুর, সেখানেও তো অনেক ফ্ল্যাট হয়েছে, সেখানে কেন ইনক্রিজ পার্সেন্টেজ 26%, সেখানে কেন সেটা 40%-এর কাছাকাছি পৌঁছলো না? আচ্ছা, সোনারপুর উত্তর, সেখানে তো এত ফ্ল্যাট হয়নি বা এত কর্মসংস্থানের জায়গা হয়নি যে অনেক লোক বাইরে থেকে এসছে, সেখানে কিভাবে 38% ইনক্রিজ হয়? ময়ূক দেখো, অনুপ্রবেশ এমন নয় যে শুধুমাত্র 2002 সালের পরে হয়েছে বা 2014 সালের পরে হয়েছে। আজকে তোমাদের চ্যানেলেই বা একটি কোথাও আমি বাইট দেখছিলাম, শ্রীরামপুরের এক ব্যক্তি মোহাম্মদ মোল্লা,
তিনি 1990 সালে বাংলাদেশ থেকে এসছেন, এসে এখানে বিয়ে করেছেন এবং নিজের শ্বশুরকে বাবা দেখিয়ে তিনি ভোটার হয়েছেন। আজকে এসআইআরেতে এগুলোও ধরা পড়বে, সেই জন্যই তো এসআইআর নিয়ে চাপ। আজকে শুভমদের কেন চাপ হবে? দেখুন, তোমরা মাসুদ কলোনি দেখাচ্ছ, কালিয়াচকে যাও, সেখানে আছে হোচিমিন কলোনি। সেই কলোনিতে কারা থাকে তোমরা ঢুকতে পারবে না, তোমার রিপোর্টার সেখানে ঢুকলে প্রাণ নিয়ে বেরোতে পারবে না। সেখানে পুলিশ ঢুকতে ভয় পায়, সেখানে রেড করতে হলে বিএসএফকে নিয়ে যেতে হয় পুলিশকে। আজকে ময়ূক একটা জিনিস দেখবে, একজন অনুপ্রবেশকারী সে বলল সে কোথা দিয়ে ঢুকেছে, ধামাখালি। ধামাখালি কার এলাকা? শেখ শাহজাহান। এবার এই অনুপ্রবেশ যে একটা আদতে বিশাল ব্যবসা, এবং সেই জন্যই এপিডিআর বলো, মমতা ব্যানার্জি বলো, শুভম বাবুরা বলো, সবাই এই অনুপ্রবেশকারীদের হয়ে গলা ফাটায়। তুমি খেয়াল করো, মমতা ব্যানার্জি যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরিস্থিতি তৈরি হলো, মমতা ব্যানার্জি বিধানসভার অধিবেশনে, শেখ শাহজাহান বিধানসভার সদস্য নন, বিধানসভার অধিবেশনে তিনি শেখ শাহজাহানের সমর্থনে বক্তব্য রাখলেন। আজকে এই এপিডিআর বলো, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, এই বামপন্থী তথাকথিত বামপন্থী দলগুলো বলো, সবাই এই ব্যবসার অংশীদারিত্ব পায়, সবাই ভাগ পায়। সেই ভাগের সময় একদম কমে আসবে। আমি মৌমিতার কাছে, মৌমিতা সন্ময়দার কাছে একবার যাই, আমার একদম ধরে ধরে এবার সবার কাছে যেতে হবে। মৌমিতা, সন্ময়দা আসছে আপনার কাছে। হ্যাঁ, আমি শুভমকে দিয়ে শুরু করতে চাইবো। সেটা হচ্ছে, শুভম একটা কথা একদম সঠিক বলেছে, আমি একেবারে ওকে সাপোর্ট করছি যে অনুপ্রবেশকারীদের ভোটটা সত্যি কথা, তোটা তো তৃণমূলের একার যেত না, তো সিপিএম এরও যেত। কারণ সিপিএম এর এই তৃণমূলের তো সবই জল ভোট, এটা আমরা জানি ময়ূকদা। আর এই যে মানে সিপিএম এর পার্টি চিঠি যেটা আগে বেরোতো এবং শেষ বোধহয় 2011 পরে খুব সম্ভবত 2 বছর কি 3 বছর বেরিয়েছিল, তো তাতে তো পরিষ্কার মেনশন করাই ছিল যে তাদেরও ভোট ভাগ হয়। এবং শুভমকে আমি বলতে চাইবো যে 1991-92 সালে যে পি.কে. সেনগুপ্তা কমিশন রিপোর্ট, সেইটা কিন্তু বামপন্থী এবং কংগ্রেসের মিলিত হাত ধরাধরি করে সেটা চেপে দেওয়া হলো, সেটা আজও টেবিল করা হয়নি। তাতে পরিষ্কার করে ইনফিল্ট্রেশন আছে প্রত্যেক বছর 1 লাখ, প্রত্যেক মাসে তখন 1,20,000 থেকে শুরু করে 1,50,000 মতো মুর্শিদাবাদ, মালদা, ওই সমস্ত এরিয়াগুলোতে ঢুকে যেত। ঠিক আছে, এটা গেল। এবার তোমাকে একটা ছোট গল্প বলবো ময়ূকদা আজকে। সেটা হচ্ছে যে একটা ছিল রাজ্য, সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সেখানে নামটা আমরা যদিও সবাই জানি, তো সেই রাজ্যের একটা রানী, তো তার নাম আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়। তো উনি ভীষণ স্নেহশীলা ছিলেন, কিন্তু দুঃখের বিষয় সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, সেটা অনুপ্রবেশকারীদের জন্য। ঢুকলেই ওয়েলকাম কিট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এভরিথিং ইজ জাস্ট ওয়েলকাম কিটের মতো বিলি করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাকে আমি যেটা বলবো, কয়েকটা কমিশন রিপোর্টের কথা বলবো যেগুলোতে তোমার প্রথম থেকেই এই অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলা আছে, কিন্তু কোনো ব্যবস্থা বাম সরকার নেয়নি, তার আগে কংগ্রেস ছিল, তারাও নেয়নি। কারণ এই তুষ্টিকরণের রাজনীতির ইঞ্জিনিয়ারিং এবং অনুপ্রবেশের ঘনঘটা তো কংগ্রেসের আমল থেকে শুরু হচ্ছিল, স্বাধীনতার পর থেকে। উদয় কুমার বর্মা কমিটি রিপোর্ট, যেটা 2012, তাতে স্পষ্ট করে বলা আছে ময়ূকদা, বেঙ্গল হ্যাজ বিকাম দ্য মোস্ট ভালনারেবল করিডোর ফর দ্য ইলিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেশন ডিউ টু অ্যাক্টিভ পলিটিক্যাল প্যাট্রোনেজ। মানে কংগ্রেস সমর্থিত ইউপিএ সরকার ছিল সেই সময়, তখনও কিন্তু তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এইবার আসছি 2014 ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্টে, যেখানেতে আইবি পরিষ্কার বলছে যে অ্যাটলিস্ট 25 লক্ষ বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী সরাসরি রাজনৈতিক সুরক্ষার অধীনে পশ্চিমবঙ্গে বসবাস করছে। এবার এই রিপোর্ট কিন্তু লোকসভার স্ট্যান্ডিং কমিশনের সামনেও পেশ করা হয়েছিল। এবার আমি সংক্ষেপে বলি, 2015 বর্ডার সিকিউরিটি রিপোর্ট, যেটা বিএসএফ রিপোর্ট বলে, বিএসএফ রিপোর্ট টু হোম মিনিস্ট্রি, তাতে পরিষ্কার বলা ছিল যে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে আসা বেআইনি যে মুসলিম অনুপ্রবেশকারী, তাদের সীমান্তলগ্ন জেলাগুলিতে বসতি স্থাপনে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, কারণ না হলে ভোট ব্যাংক আসবে কোত্থেকে। এইবার তুমি একটু আগে গসিপ চাইছিলে তার কাছে, আমি তোমাকে একটা ছোট্ট গসিপ একটু অ্যাড করে দিই। এবারে যদি আমরা বিহারের ইলেকশনটা দেখি ময়ূকদা, যেটা নিয়ে তোমাদের চ্যানেলে তোমরা খুব সুন্দর একটা ডিসকাশন করছিলে, তো দেখা যাচ্ছে যে মুসলিম পপুলেশন যে হারে নিজেরা এগিয়ে এসে বিহারে ভোট দিয়েছে এবং যে রকমের ভোটার স্ট্রাইক রেট তাদের রয়েছে, বা যে হারে মুসলিম ভোটার টার্ন আউট হয়েছে, সেইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ডেফিনেটলি ভয়ের ব্যাপার। কাজেই এই এসআইআরটাকে দুজনেই ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, অনুপ্রবেশকারীরা ভয় পাচ্ছে। কারণ অনুপ্রবেশকারীরা খুব ভালো বুঝতে পারছে একটা কথা, এখন তাদেরকে ধরলে নয় ডিটেন করা হবে, না তো ডিপোর্ট করা হবে। তো তারা তো সেই মানে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ নয় বলেই আমার ধারণা, ইন দ্য সেন্স তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড অতটাও স্ট্রং নয় যে তারা নিজেদের ব্যবস্থাটা নিজেরা করতে পারবে। তারা ভয় পাচ্ছে, তারা দেখছে আরে আমরা ফেসে যাচ্ছি, সরকার তো আমাদের হেল্প করছে না, তখন তারা পালিয়ে যাচ্ছে। একদম সন্ময়দা, একদম মৌমিতা হয়ে গেছে, সন্ময়দার কাছে যাই। খুব স্পিডে কয়েকটা কথা বলবো। রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি আজকে তার চিঠি দিয়ে শুরু করেছিলে,
তিনি বলেছেন আমি মর্মাহত, আরো এক বিএলওকে হারালাম। সোশ্যাল মিডিয়াতে তিনি গতকাল পোস্ট করেছেন। আমি বলছি সুবল সোরেন বলে যে শিক্ষক মারা গিয়েছিলেন, তারপর 2 লাইনের এই শব্দবন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেনি কেন? আমি এই প্রশ্নটা দিয়ে আমি তোমাকে প্রথমে ধন্যবাদ জানাবো। অন্তত রিপাবলিক বাংলা, বাংলার তথাকথিত মিডিয়ার মধ্যে বোধহয় সম্ভবত একমাত্র মিডিয়া বা 2-1টি মিডিয়ার মধ্যে একটি যারা রাইটলি পয়েন্ট আউট করলেন যে গরু, কয়লা, বালি, পাথর, ত্রিপল, রেশন, চাকরি, এই সমস্ত জালিয়াতির থেকে অনেক বেশি বড় ভারতের সংহতির ক্ষেত্রে, ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে আধার, ভোটার, রেশন দুর্নীতি। এবং এইখানে যে জালিয়াতিটা হয়েছে ময়ূক একটু ভালো করে খেয়াল রাখবে, এই লেভেলে জালিয়াতি করতে গেলে কিন্তু লোকাল কাউন্সিলর, লোকাল পঞ্চায়েত, লোকাল পুরসভা এবং লোকাল স্কুল অথরিটি গুলোর ইনভলভমেন্টটা জরুরি, কারণ সেইখান থেকে দাঁড়িয়ে সমস্ত জন্ম সার্টিফিকেট অন্যান্যগুলো তৈরি হয়। ফলত আলটিমেটলি আমি বলছি পিঙ্কি, আজকে 9 মিনিটের যে শোটা তুমি শুরু করলে, আমি তোমাকে বলছি পিঙ্কিকে ধন্যবাদ যে তোমরা রিপাবলিক বাংলা অসাধারণভাবে পুরো কভারেজটা দিয়েছো। আচ্ছা তুমি বলো তো, আমি তোমাকে প্রশ্ন করছি, বাংলার সর্বাধিক প্রচারিত 3টে মিডিয়া আজকে সকালে প্রথম পৃষ্ঠায় এই স্বরূপনগর, হাকিমপুর কিংবা হাজার হাজার লোক সীমান্তর দিকে দৌড়ে যাচ্ছে সেটা নিয়ে একটা রিপোর্ট নেই। 3টে মিডিয়া রিপোর্ট হচ্ছে উত্তর থেকে দক্ষিণে একগুচ্ছ অসুস্থ বিএলও, আরেকটা মিডিয়া রিপোর্ট হচ্ছে কাজের চাপ, বিএলও আত্মঘাতী, বিএলও আরেকটা মিডিয়া রিপোর্ট হচ্ছে বিএলও সহ 3 মৃত্যুতে বিতর্ক। অর্থাৎ ব্যাঙ্গালোরে কে হার্ট অ্যাটাকে মারা গেছে সেইটা প্রথম পৃষ্ঠায় সর্বাধিক প্রচারিত দৈনিক ছাপছে। অথচ আজকে যে ইস্যুটা বাংলার সব থেকে বেশি জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষ কেন তারা যাচ্ছে সীমান্তের দিকে, কিসের জন্য যাচ্ছে, এদের নিয়ে কেন 2 লাইনের সংবাদ বেরোয় না কোনো বাংলার সকল প্রিন্ট মিডিয়াতে? প্রথম পৃষ্ঠায় এতদিন ধরে বাংলার সকল প্রিন্ট মিডিয়া বাঙালি অস্মিতা নিয়ে চেঁচিয়েছিল। তোমার মনে আছে হরিয়ানাতে 72 জন এরকম লোকজনকে পুলিশ ডিটেন করেছিল বলে সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম পৃষ্ঠায় তার জন্য হেডলাইন করেছিল। আজকে যে হাজার হাজার লোক বাংলায় দাঁড়িয়ে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করেছে, 3 বার করে ভোট দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, তারপর সেই লোকগুলো বাংলাদেশের সিটিজেন প্রকাশ্যে অন ক্যামেরায় রিপাবলিক বাংলাকে যখন বলছে বা 71টি চ্যানেলকে বলছে, তখন বাকি মিডিয়া কেন মুখ ঘুরিয়ে? আমি বলছি ময়ূক, রিপাবলিক বাংলার লক্ষ লক্ষ দর্শকের সামনে আজকে এই স্পষ্ট কথাটা বলা দরকার, বাংলার সকল চতুর্থ স্তম্ভ মিডিয়াও আজকে রেসপন্সিবল। আজকে বাংলার ভেতরে এই ইনফিল্ট্রেশনের জন্য তারা চোখ বন্ধ করে থেকেছে, মুখ বন্ধ করে রেখেছে, কলমের কালি ফুরিয়ে গেছে। প্রথম পৃষ্ঠায় 1 লাইনের সংবাদ তারা বার করার স্পর্ধা, সাহসিকতা, সততা দেখায়নি। পিঙ্কি যেতে পারে, বাকি সাংবাদিকরা কেন যেতে পারে না? প্রশ্নটা করা দরকার আজকে দিনে দাঁড়িয়ে। একদম সন্ময়দা, অনেক ধন্যবাদ আপনি যেভাবে মানে এভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। রাজনৈতিক কর্মীদের অ্যাপ্রিসিয়েশন অনেক সময় মনে হয় যে একটু বায়াস, কিন্তু আপনি যেভাবে বাংলার মানুষের সামনে তুলে ধরলেন, আমাদের তো মাসুদ কলোনিতে যাওয়ার জন্য সুদীপ্তদা অনেকে অনেক জ্ঞান দিয়েছিল যে কি দরকার মাসুদ কলোনির এত ছবি দেখানো, তোমাদের কি কাজ বাংলাদেশি খুঁজে বেড়ানো, এগুলো তো বিএসএফ এর কাজ। এটা না করে আমরা যে বাংলাদেশি খোঁজার অভিযানটা শুরু করেছিলাম, আজকে গোটা বাংলা, গোটা দেশ এটা একটা মডেল হিসেবে দেখছে, এই ন্যারেটিভ সেট হয়েছে। দেখুন, এরা যে আমাদের দেশে আসছে, আমাদের 4 ধরনের মানে আর্থিক ক্ষতি আমরা ফেস করছি। 1 নম্বর, এরা আমাদের কাজ চুরি করছে। দ্বিতীয়ত, এরা আমাদের জমি নিয়ে নিচ্ছে। তৃতীয়ত, আমাদের দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ তারা সামাজিক ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে, এবং তার কারণ আমাদের লোকাল গভর্নমেন্ট। আমি একটা করে আপনাকে অল্প করে বলি। প্রথমত, এরা আসছে, এরা কম টাকায়, ধরুন এই যে আপনি একটু আগে দেখালেন যে কম টাকায় এরা মেশনের কাজ নিচ্ছে। যখন আমাদের এখানে যে লোকটা, ধরুন একটা লোক কেরালায় গিয়ে 1000 টাকা পায়, কলকাতায় সেই লোকটার রেট হয়ে যাচ্ছে 400 টাকা। সে বাড়িতে কাজ পাচ্ছে না, তাকে কেরালায় যেতে হচ্ছে, কর্ণাটকে যেতে হচ্ছে, তাকে তামিলনাড়ুতে যেতে হচ্ছে। এটা হলো নাম্বার 1। মানে আমাদের এখানে প্রথমত কাজটা খেয়ে নিল এবং আমাদের মায়ের টাকাটাও কমিয়ে দিল। একটা লোক তার ফ্যামিলির সঙ্গে থাকতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে জমি। এরা রিয়েল এস্টেটের জমিতে গিয়ে বসছে, এরা রেলের জমিতে বসছে, এরা সড়কের জমিতে বসছে, এয়ারপোর্টের জমিতে বসছে, এরা পোর্টের জমিতে বসছে, যার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দিচ্ছে, সেই টাকাগুলো ফেরত চলে যাচ্ছে। রাজ্য সরকার হিটকোট জমিতে বসছে। পশ্চিমবঙ্গে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা দিয়েছে গত 10 থেকে 15 বছর, আমি এর আগে একদিন আপনাকে বলেছিলাম, প্রায় 3 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে ফেরত চলে গেছে, কারণ এখানে স্টেট গভর্নমেন্ট জমি দিতে পারছে না। এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ঘাটাল মাস্টার প্ল্যান। যেখানে প্ল্যানটা করেছে সেখানে ওই
বাইরের লোক এসে বসে আছে, তাদের স্টেট গভর্নমেন্ট তুলতে পারছে না। থার্ড হচ্ছে এদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এরা ব্যাংকের থ্রুতে বিজনেস করে না, এদের কোনো ইউপিআই নেই, এদের কোনো জিএসটি রেজিস্ট্রেশন নেই, অথচ রাস্তার পাশে এরা একটা একটা করে বড় হোটেল খুলে বসে আছে। এই যে হোটেলগুলো খুলে বসে আছে, এদের একটা ইনকাম আসছে, এই যে এদের ইনকাম আসছে, এবং আপনি দেখাতে পারছেন না। কালকে সাচার কমিটির মতো একটা কমিটি এসে দেখাবে যে এই লোকগুলোর হাতে কোনো ইনকাম নেই, এরা দরিদ্র, এদের জন্য সংরক্ষণ দেওয়া দরকার। এবং এই যে সংরক্ষণ দেওয়া দরকার, এইটা যখন এরা দেখাবে তখন কি হবে? তখন আপনি এদের ওবিসিতে ঢালবেন। পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি বলেছেন 99% মুসলিমদের নাকি ওবিসি সংরক্ষণ দিয়েছেন। কাদের থেকে দিয়েছেন? এটা তো হিন্দুদের পাওয়ার কথা ছিল, এখানকার মাহিষ্য থেকে শুরু করে এদের পাওয়ার কথা ছিল। সেই সংরক্ষণটা আপনি মুসলমানদের 99% লোককে দিয়ে দিলেন। ঠিক, আমি অ্যাকচুয়ালি ভীষণভাবে অন্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি, তার পাল্টা চিঠি এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে ম্যালেশিয়াস ইন্টেন্ট নিয়ে এই চিঠি লেখা, অর্থাৎ এর মধ্যে কোনো অভিসন্ধি রয়েছে। কি লিখেছেন শুভেন্দু অধিকারী? কমিশনকে অবমাননা করে চিঠি লেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে কমিশনের নালিশ শুভেন্দু অধিকারী। কমিশনকে অবমাননা করে চিঠি, অবৈধ বসবাসকারীদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নির্বিঘ্নে এসআইআর সম্পন্ন করার আর্জি জানিয়ে শুভেন্দু অধিকারীর চিঠি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং এই চিঠির কপি ইতিমধ্যে দিল্লির সিইও দপ্তরে পৌঁছে গেছে। চিত্তার্থ 30 সেকেন্ড। প্রথম কথা, আমার একদম শুভম বাবুকে একটা সান্ত্বনা দিই, সুদীপ তো 5 সেকেন্ড। শুভম বাবুকে একটা সান্ত্বনা দিই যে সিপিএম এর তো সব কিছুতেই বুঝতে একটু বেশি সময় লাগে, ওই জন্য দেখবে ওদের ভুলগুলো সব ঐতিহাসিক ভুল হয় 20 বছর পরে, ওই জন্য ওনার এসআইআর ফর্মটাও বুঝতে সময় লেগেছে, নাহলে এসআইআর ফর্মে সবকিছু লেখা। বিজেপি নেতারা যে মাটি থেকে অনেকটা দূরে, সেটা দীপ্তার সরকার কথা শুনলেই বোঝা যায়। মাটি থেকে আপনারা তো মাটিতে নেই, আপনারা তো শূন্য, আপনারা তো শূন্য, আপনারা তো শূন্যতার হতাশায় ডুবে এখন যৌনতা নিয়ে মেতে আছে। ফর্মে কি লেখা নেই যে কে বাঁদিকটা ভরবে কে ডাইনিকটা ভরবে? আপনি বাংলা পড়তে পারেন না, আপনারা বাংলা পড়তে পারেন না, একদম সময় শেষ। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ধন্যবাদ জবাব চায় বাংলার এই এপিসোডে ময়ূক রঞ্জন ঘোষকে এবং যারা অতিথিরা রয়েছেন তাদের দেখার জন্য। একটা ছোট্ট বিরতি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH